আমার মনে হয় আমরা শুরু করে দিই। 18 জন 17-18 জন দেখছি আছেন, দেরি করাটা ঠিক হবে না। জি স্যার, শুরু করা যায়। তা আমরা গতদিন যে সিলেবাসটা দেখেছিলাম ওইটা আর আজকে আলোচনা করছি না। ওখান থেকেই কি কি বিষয় আমরা জানতে পারবো এই চ্যাপ্টারটা স্টাডি করার পরে সেটা একটু আছে। এটা আপনাদের বইতেও এটা দেওয়া আছে, ওইটাই ওখানে তোলা আছে আর কি। এখানে দেখেন একটু, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি নাকি? জি স্যার, যাচ্ছে। আপনাদের বইতে এখানে যে পয়েন্টগুলো আছে এই সফট কপিটাই পয়েন্ট একটু বেশি আছে, আর যেটা ফটোকপি আমার কাছে আছে আপনাদের কাছে অন্য এডিশন, সেটাই পয়েন্টের সংখ্যা একটু কম মনে হয় আছে। যাই হোক, এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে যেটা আমরা দেখবো যে ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট ইউজিং বোথ সিম্পল এন্ড কম্পাউন্ড। ফিউচার ভ্যালু মানে হচ্ছে যে আমরা যে সুদ কষার অঙ্কগুলো এর আগে করে আসছি, যে একটা নির্দিষ্ট টাকার উপরে নির্দিষ্ট হারে অ্যাপ্লাই করলে পরে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে ওই টাকাটা কত টাকায় সুদ আসলে কত পরিণত হবে, ওই সুদ আসলটাই হচ্ছে ফিউচার ভ্যালু। Calculate an annual percentage rate of interest giving a quarterly or monthly rate. বলা হলো যে মান্থলি 1% করে আপনাকে ইন্টারেস্ট বা প্রফিট দেবে, তাহলে অ্যানুয়ালি এটা কত হবে? ইন সিম্পল কেস এটা স্টেট 1 into 12 12% হবে, কিন্তু কম্পাউন্ডে কত হবে সেটা আবার ক্যালকুলেশন করে বলতে হবে, ওর একটা আলাদা টেকনিক আছে। তারপরে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ফিউচার ক্যাশ সাম ইউজিং বোথ ফর্মুলা এন্ড টেবলস। এইটা ওই যে প্রথম যেটা ফিউচার ভ্যালু বললাম ঠিক তার উল্টাটা, উল্টা ফর্মুলা। এইটা হলো বর্তমান থেকে ফিউচারের কোনো টাকার পরিমাণ বের করা, তার মানে বর্তমানে যে টাকাটা থাকবে ফিউচারে সেটার পরিমাণ বাড়বে। আর এইটা হচ্ছে তার উল্টা, যে ফিউচারে যেটা ছিল এটা বর্তমান মূল্য, মানে জাস্ট হচ্ছে এটা উল্টা ক্যালকুলেশন করে আসতে হবে। এই দুটোর আলাদা নাম আছে, সেটা আমরা দেখবো কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং, এটা আমরা পরে আলাপ করছি দেখি। তারপরে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ইউজিং বোথ এ ফর্মুলা এন্ড টেবিল। এখানে দেখা যাচ্ছে যে একটা কথা বলা আছে ফর্মুলা এবং টেবিল, এই দুটো মেথডই আপনারা ব্যবহার করতে পারেন, তবে এখানে বেশি এমফাসিস দেওয়া হয়েছে আমি যেখানে দিছি যেটা স্লাইডে, সেটা হচ্ছে ফর্মুলার ইউজ। ফর্মুলাতে একটা হচ্ছে যে এটা দশমিকের পরে অনেক ঘর আসে, যেটা ক্যালকুলেটর রেখে ক্যালকুলেশন করলে কম্পারেটিভলি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। টেবিলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্টের পরে নির্দিষ্ট একটা পজিশন পর্যন্ত যাওয়ার পরে ওইটুকুই ধরেই কাজ করতে হয়, একটু অ্যান্সারের ডিফারেন্স হয়, তাতে অবশ্য কিছু হয় না, মার্কসের কোনো হেরফের হবে না। আর ক্যালকুলেট লোন মর্গেজ রিপেমেন্ট এন্ড দ্য ভ্যালু অফ অ্যান আউটস্ট্যান্ডিং লোন মর্গেজ, যেটা হচ্ছে যে সাধারণত ওই যে ইন্ডাস্ট্রিয়াল লোন বলেন, হাউস বিল্ডিং লোন বলেন বা বিজনেস লোনও বলেন, এগুলো সব হচ্ছে যে কিভাবে কিস্তি নির্ধারণ করা হয়, তারপরে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে এর ব্যালেন্স কত দাঁড়াবে, এইসব ক্যালকুলেশন গুলো এখানে আলোচনা করা আছে। তারপর আছে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ পারপেচুইটি। পারপেচুইটি সম্পর্কে গতদিন আমরা একটু আলাপ করেছিলাম, যেটা বরাবর চলতেই থাকবে আর কি। তা ওই রকম একটা পারপেচুইটি, ভবিষ্যতে যদি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চাই, তাহলে আজকে আমাকে কত টাকা জমা রাখতে হবে একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে, এটাকে প্রেজেন্ট ভ্যালু বলা হচ্ছে পারপেচুইটির। তারপর আছে ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ রেগুলার সেভিংস আর সিঙ্কিং ফান্ড বলা হয়। সিঙ্কিং ফান্ড মিনস হচ্ছে যে আমি ভবিষ্যতে একটা অ্যাসেট তৈরি করব, যেমন আজকাল অনেক স্কিম আছে, বলে যে এডুকেশন স্কিম, ম্যারেজ স্কিম, এরকম সব আছে। এডুকেশন স্কিম হচ্ছে যে সন্তান হয়তো 10 বা 12 বা 15 বছর পর ইউনিভার্সিটি লেভেলে বা কোনো একটা ভালো কিছুতে যাবে, এটা বাবা মা এক্সপেক্ট করছে, অতএব আজকে থেকে সে এডুকেশন স্কিমে একটা রেগুলার সেভিংস জমা করতে থাকলো ভবিষ্যতে এই টাইমে এত টাকা পাওয়ার জন্য। ওই যে কত টাকা পাবো এটাকেই বলা হচ্ছে সিঙ্কিং ফান্ড। অথবা একটা মেশিন কেনার জন্য আমি 5 বছর পরে একটা মেশিন কিনবো, এটার দাম হয়তো সাপোজ 10 লাখ টাকা, তাহলে আমি প্রতি মাসে আজকে থেকে কত করে সেভ করলে পারে একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে ওই 5 বছর বা 10 বছর পরে গিয়ে ওই মেশিনের দামটা আমার জমা হবে। এইটাই হচ্ছে এই সিঙ্কিং ফান্ডের কনসেপ্ট।
calculate the net present value of a project, NPV, net present value of a project, and use this to decide whether a project should be undertaken or to choose between mutually exclusive projects. এখানে হচ্ছে যে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসা বা ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে আগেই হিসাব করি যে এটা যে করব এটা কি আমার জন্য লাভ বইয়ে আনবে কিনা বা ক্ষতির কারণ হবে কিনা। এইসব বিষয়গুলো ফিনান্সিয়ালি অ্যানালাইসিস করা হয়। করতে গিয়ে একটা পদ্ধতি আছে, সেটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। নেট প্রেজেন্ট ভ্যালু মানে ওই যে উপরে যে আমরা প্রেজেন্ট ভ্যালুটা শিখে আসলাম, ওই প্রেজেন্ট ভ্যালুটাকেই নেট কথাটা সামনে যুক্ত করা হয়েছে। নেট মানে হচ্ছে আমার ক্যাশ ফ্লো ঘটে হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যে ক্যাশ আউটফ্লো, যেটা আমি খরচ করব, আমার কাছ থেকে টাকাটা চলে যাবে, এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। আর ক্যাশ ইনফ্লো হচ্ছে যে যেটা আমার দিকে আসবে, আমার পকেটে ঢুকবে, সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। আমরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই আমরা বুঝতে পারি যে একটা মেয়াদ বরাবর আমার ক্যাশ আউটফ্লোর চেয়ে ক্যাশ ইনফ্লো বেশি হতে হবে, না হলে আমি ওই প্রজেক্ট তো নিব না। সেই জন্য ক্যাশ আউটফ্লোরও প্রেজেন্ট ভ্যালু বের করা হয়, ক্যাশ ইনফ্লোরও প্রেজেন্ট ভ্যালু বের করা হয়। বের করে দেখা হয় যে নেট বের করা হয়, এই দুটোর ডিফারেন্সটা কি, এটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা ওই প্রজেক্টটা আমার জন্য গ্রহণযোগ্য হবে বলে ধরে নিই। এটা নেগেটিভ হলে এটা না নেওয়াই ভালো। আর জিরো হলে ইন বিটুইন, আমি নিতেও পারি নাও পারি, অন্যান্য সিচুয়েশন আছে। আর একটা টার্ম আছে এখানে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, লাস্টের দিকে তিনটি ওয়ার্ড আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এই মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কাকে বলে? এই মিউচুয়ালি এক্সক্লুসিভ এইটা আমরা সেট থিওরির ক্ষেত্রে একটু দেখে আসছিলাম। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হচ্ছে সেইগুলো যে আপনি টাকা সীমিত কিন্তু হাতে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আছে। এই সব কয়টা প্রজেক্ট যদি নিতে পারতেন তাহলে আপনি স্যাটিসফাইড হতেন 100%, কিন্তু সব কয়টা নেওয়ার মতো ক্যাপাসিটি, ফিনান্সিয়াল ক্যাপাসিটি আপনার নেই। তাহলে আপনি সবগুলো প্রজেক্টই ইভ্যালুয়েট করলেন, করার পরে আপনার ওই টাকায় যে কয়টা প্রজেক্ট নেওয়া সম্ভব সেই কয়টা প্রজেক্টই আপনি নেবেন। এই যে বরাদ্দ, এটাকে রেশনিং বলা হয়। কিন্তু এক্সক্লুসিভ প্রজেক্ট হচ্ছে যে একটা প্রজেক্ট নিলে আমি আর একটা নিতে পারবো না। দেখা গেল একটা প্রজেক্ট নেওয়ার মতো টাকা আমার কাছে আছে, কিন্তু দ্বিতীয় প্রজেক্টটাও খুব আকর্ষণীয়, তাহলে বেশি আকর্ষণীয় যেটা সেইটাই আমি নেব, বাকিটা আমাকে আমার পছন্দ হইলেও আমি নিতে পারবো না, কারণ ওই রকম ইনভেস্টেবল ফান্ড আমার নাই। এই যে একটা নিলে আর একটা আমি নিতে পারছি না, এই ধরনের প্রজেক্ট গুলাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তারপরে explain the use of the internal rate of return of a project. Internal rate of return, IRR, internal rate of return, এটা যে পুরো অন্য বইটাতে এটা এগুলো সব অ্যাব্রিভিয়েটেড ফর্মে দেওয়া আছে, এখানে নেই। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে যে ওই প্রজেক্ট থেকে কত পার্সেন্ট রিটার্ন পেলে আপনি খুশি। খুশি মানে তার মানে হচ্ছে যে আপনি তো একটা সার্টেইন পার্সেন্টেজ, যেমন আপনি যদি কোনো প্রজেক্টে টাকা ইনভেস্ট না করে এই প্রজেক্ট এইটা টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করে রাখতেন বা সেভিং সার্টিফিকেট করে রাখতেন বা বন্ড কিনে রাখতেন, তাহলে কিন্তু আপনি প্রতি বছর নির্ধারিত হারে একটা ইন্টারেস্ট পেতেন। এখন আপনি যখন কোনো ভেঞ্চার নিতে যাবেন তখন স্বাভাবিকভাবে আপনার এক্সপেকটেশন থাকবে যে আমি একেবারে রিস্ক ফ্রি অবস্থায় যে রিটার্নটা পেতাম, এখানে রিস্ক নিচ্ছি, অতএব এখান থেকে অবশ্যই তার চেয়ে বেশি রিটার্ন আমাকে আসতে হবে। দেখা গেল যে আপনি হয়তো রিস্ক ফ্রি রেট, আপনি সঞ্চয়পত্র কিনলেন, এখানে হয়তো 11% পেলেন, আর প্রজেক্ট নিয়ে আপনি দেখলেন ক্যালকুলেট করে যে আপনার যে রিটার্ন আসে সেটা হচ্ছে 17%। তাহলে যেহেতু আপনার প্রজেক্ট থেকে বেশি পার্সেন্টেজ আসছে, এই 17% হলে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটাকে আমি কম্পেয়ার করবো ওই যে আমার অপরচুনিটি কস্ট, যেটা গতদিন আলাপ করেছিলাম, যে 11% এখানে আমি যেটা ত্যাগ করেছি, ওখানে আমি ইনভেস্ট করি নাই, না করে আমি এই প্রজেক্ট নিতে গেছি, এখান থেকে 17% পেলাম। তাহলে এই যে 17% এটা হলো IRR, এবং এইটা যেহেতু আমার ওই পার্সেন্টের চেয়ে বেশি, অতএব এই প্রজেক্ট আমার কাছে অ্যাকসেপ্টেবল। লাস্টে আছে এক্সেল শিট, এটাও আমরা দেখবো, যেহেতু এর পরের চ্যাপ্টারটাই লাস্ট চ্যাপ্টার, এবং এক্সেল শিট এই ফর্মুলা গুলো কিভাবে আপনারা এক্সেলে ইনসার্ট করবেন
সেগুলো আমি একটু দেবো। এক্সেলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে যেটা আলাপ আছে সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে এনপিবি আইআরআর এগুলো বের করার জন্য এক্সেলে স্ট্যান্ডার্ড ফর্মুলা দেওয়া আছে, কিন্তু স্ট্যান্ডার্ডের বাইরে যদি একটু আপনি কনভেনশনাল ক্যাশ ফ্লো বলে আর কি, যে যেটা আমরা সাধারণত অঙ্ক করার সময় ক্লাসে শিখি, এইটা বাদ দিয়ে যদি হঠাৎ করে মানে আনইভেন ক্যাশ ফ্লো বা যে এইরকম কিছু ঘটে, তাহলে কিন্তু এক্সেলের এই শীট এই যে ফর্মুলা গুলো ওইভাবে কাজে লাগানো যায় না। তখন আপনাকে ফর্মুলা ডেভেলপ করে নিতে হয়। তা ফর্মুলা তো ডেভেলপ করলেন, এই ফর্মুলাটা আবার এক্সেলে কিভাবে ইনপুট দেবেন এবং সেই ফর্মুলাটা কাজে লাগাবেন সেটাও এর পরের চ্যাপ্টারে আমরা শিখিয়ে দেবো। আর এখানে জাস্ট জেনে রাখেন যে এক্সেল শীট থেকে আপনাদের এই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর অনেক প্রবলেম সলভ করা যায় এবং খুব সহজেই করা যায়। তো এই ছিল আমাদের লার্নিং অবজেক্টিভ বা আউটকাম গুলা। এরপরে আমাদের ইন্টারনাল ইন্টারেস্ট, ইন্ট্রোডাকশন এন্ড সিম্পল ইন্টারেস্ট, আমরা একটু স্লাইডে যাই। এই এইটা একটু দেখি, এটা আপনাদের সঙ্গে সঙ্গে খাতায় উঠিয়ে নেবেন। যেমন টাইম ভ্যালু অফ মানি, এখানে কি বলছে, এখানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি যে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মানেই কিন্তু টাইম ভ্যালু অফ মানি, কারণ সময়ের সাথে সাথে যদি মানির ভ্যালু হ্রাস বৃদ্ধি না ঘটতো তাহলে আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হতো না। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য টাইম প্রেফারেন্স অফ মানি। তারপরে থার্ড যে পয়েন্টটা, এ ডলার ইন হ্যান্ড টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান এ ডলার প্রমিসড এট সাম ফিউচার টাইম। এইটা বলছে যে দেখেন, আপনাকে যদি বলা হয়, আপনার এক বন্ধু বলে যে আজকে সে 500 টাকা দেবে অথবা সে 2 বছর পরে 500 টাকা দেবে, আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে বলবে যে আমি 2 বছর পরে 500 টাকা নিব। সবাই বলবে যে আজকেই 500 টাকা নেব। তার মানে কি, এটা কেন সে এইরকম বলছে? সে তো বলতে পারতো যে না ঠিক আছে, একমাত্র বন্ধুত্বের খাতিরে যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আমি লাভ ক্ষতির পরিমাপের দিকে তাকাই তাহলে আমার আজকের 500 টাকা অনেক দামি 2 বছর পরের 500 টাকার চেয়ে। কেন? প্রশ্নটা হচ্ছে কেন। এইটা একটা। আর একটা হচ্ছে যে যদি আপনার ওই বন্ধু বলে যে না ঠিক আছে আজকে 500 টাকা দেবো, আর যদি আজকে না নেওয়া হয় তাহলে পরে 2 বছর পরে আমি 520 টাকা দেবো, তাহলে কি পছন্দ করবেন? আজকের 500 টাকাই পছন্দ করবেন নাকি 2 বছর পরে 520 টাকা পছন্দ করবেন? এখানেও কিন্তু একটা ডিসিশনের ব্যাপার। আপনি তখন হিসাব করবেন 2 বছরে 20 টাকা, তার মানে 1 বছরে 10 টাকা, 500 টাকার উপরে, তাহলে তো একেবারেই লাভ হয়ে গেল কম, অতএব না, এই প্রস্তাবে রাজি হওয়া যাবে না। কিন্তু যদি এইরকম বলে না, যদি বলে যে আজকে 500 টাকা আর 2 বছর পরে 700 টাকা দেবো, 800 টাকা দেবো, তখন কিন্তু যদি আপনি দেখেন যে টাকা ওখানে রেখে দেওয়াটা আমার জন্য সিকিউরড, ঝুঁকি নেই, তাহলে আপনি বলবেন যে না ঠিক আছে 2 বছর পরে 800 টাকায় নেব। তা এই যে টাইমের সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ম্যাটারে মানুষের যে ডিসিশনের চেঞ্জ আসছে, এইটার কারণই হচ্ছে যে টাইম প্রেফারেন্স অফ মানি। সেটাই বলছে যে ডলার ইন হ্যান্ড টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান এ ডলার প্রমিসড এট সাম টাইম ইন ফিউচার। কনভার্সলি এ ডলার রিসিভড ইন ফিউচার ইজ লেস ভ্যালুয়েবল দ্যান ইজ টুডে। আজকে একটা ডলারের চেয়ে ভবিষ্যতের একটা ডলার এটা লেস ভ্যালুয়েবল, এইটা একটু খেয়াল রাখতে হবে। এটার কারণ একটা এমনিতেই আসে, সেটা হচ্ছে যে ইনফ্লেশন। আর ইনফ্লেশন না আসলেও দেখা যায় যে মানুষ তো চাই যে আমার আজকে যে কোনো টাকা থাকে এটা খাটিয়ে আমি আরো টাকার পরিমাণটা বাড়াতাম। এই জন্য আর কি সমপরিমাণ ডলার বা টাকা টাইমের ডিফারেন্স থাকলে বর্তমানেরটাই বেশি আকর্ষণীয়। তাহলে আশা করি টাইম ভ্যালু অফ মানি কি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে আমরা আসি যে এটার টেকনিক গুলা কি কি আমরা এই চ্যাপ্টারে শিখবো। টেকনিক গুলো কি কি? টেকনিক গুলো হচ্ছে কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং, এই দুইটাই হচ্ছে টেকনিক।
কম্পাউন্ডিং অ্যান্ড ডিসকাউন্টিং। এই হলো কম্পাউন্ডিং একটা, আর একটা হলো ডিসকাউন্টিং। এই দুইটা আমার মনে হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যত লেখাপড়া আছে সবকিছুই এই দুইটা টেকনিকের দ্বারা পরিচালিত। সেটা সাধারণ বিনিয়োগ বলেন, বন্ড বলেন, বা অন্য কোন ফিউচার্স বলেন, সবকিছুই এর সাথে জড়িত, কম্পাউন্ডিং আর ডিসকাউন্টিং। এখন কম্পাউন্ডিং কি এবং ডিসকাউন্টিং কি? দেখেন এখানে লেখা আছে, দি প্রসেস অফ অ্যাকুমুলেটিং ইন্টারেস্ট ইন অ্যান ইনভেস্টমেন্ট ওভার টাইম টু আর্ন মোর ইন্টারেস্ট। তার মানে হচ্ছে আজকে একটা টাকা যদি ইনভেস্ট করি, সামনে যত দিন যাবে এটার পরিমাণ বাড়তে থাকবে। এই যে বাড়ার যে টেকনিকটা, এটাই হচ্ছে কম্পাউন্ডিং। তার মানে কম্পাউন্ডিংটা আসলে ফিউচারের সাথে সম্পর্কিত, সেই জন্য কম্পাউন্ডিং এর অঙ্কে সামনে যে ফিগারটা পাওয়া যায় এটাকে আমরা ফিউচার ভ্যালু বলি। ডিসকাউন্টিং তার উল্টা, অপোজিট, রিভার্স, দি প্রসিডিউর অফ ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। তার মানে ভবিষ্যতের একটা টাকা, ভবিষ্যতে একটা টাকা আছে, ওই টাকাটা আজকের ভ্যালু কত। ঠিক কম্পাউন্ডিং এর ক্ষেত্রে যেভাবে করে আসছে ক্যালকুলেশন করি, ডিসকাউন্টিং এর ক্ষেত্রে তার উল্টা ক্যালকুলেশন করে আসি। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা সাধারণত গুণ বা পজিটিভ পাওয়ার বাড়াইতে থাকি, আর ডিসকাউন্টিং এর ক্ষেত্রে আমরা ভাগ বা নেগেটিভ পাওয়ার বাড়াইতে থাকি। এইটাই হচ্ছে দুটো ডিফারেন্স, কম্পাউন্ডিং আর ডিসকাউন্টিং। এই দুটো একদম সারা জীবনের জন্য এটা মনে রাখবেন, কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং। কম্পাউন্ডিং ফর ফিউচার অ্যাকুমুলেশন আর ফিউচার ভ্যালু, ডিসকাউন্টিং ফর প্রেজেন্ট ভ্যালু আর প্রেজেন্ট অ্যামাউন্ট। এইটা একটু খেয়াল রাখবেন। আর আমরা জানি যে ফিউচারে টাকার পরিমাণ বাড়তে থাকে, সেই জন্য কম্পাউন্ডিংটা সবসময় বড় ফিগার আসে, ডিসকাউন্টিংটা ছোট ফিগার আসে। এটাও একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। 3 নম্বরে যান, ওই যে ওইটাই বলছে যেটা আমি বললাম, ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স প্রসেস অফ কম্পাউন্ডিং। ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স প্রসেস অফ কম্পাউন্ডিং। এখন দেখেন নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 100 টাকা at a rate of 10% per annum becomes 110 টাকা after 1 year. 100 টাকার 1 বছরের যদি প্রফিট দেওয়া যায় 10% হারে, তাহলে 1 বছর পরে আসল 100 টাকা, লাভ 10 টাকা, দুটো মিলে হবে 110 টাকা। এই 110 টাকাকে বাংলায় বলে সুদাসল, ইংরেজিতে বলে ভ্যালু, ভি। 1 বছর পরে, 1 বছর পরে তাহলে আমার 100 টাকা হয়ে গেল 110 টাকা। এইটা যদি আরো 1 বছর রাখি, এবার হবে কিন্তু 110 টাকার উপরে 10%। 110 টাকার উপরে 10% অ্যাপ্লাই করলে আসে 11 টাকা। তাহলে 2 বছর পরে আমার ওই টাকাটা হয়ে যাচ্ছে 110 প্লাস 11, 121 টাকা। এই যে প্রসেসটা, টাকা বাড়ছে, এইটাকে বলা হয় কম্পাউন্ডিং। ঠিক আমি যদি উল্টা ভাবে প্রশ্ন করি যে 10% রেট অফ ইন্টারেস্টে বা প্রফিটে অথবা ডিসকাউন্ট রেট, আমরা ডিসকাউন্টিং এর ক্ষেত্রে বলবো ইন্টারেস্ট না বলে বা প্রফিট না বলে বলবো ডিসকাউন্টিং রেট। এইটা হচ্ছে তখন আমি বলবো এই 10% কে আমি বলবো ডিসকাউন্টিং রেট। যে যদি ডিসকাউন্টিং রেট 10% হয়, তাহলে 2 বছর পরে যে 121 টাকা, সেটার বর্তমান মূল্য কত? তার মানে 2 বছর পিছনে আসতে হবে। 2 বছর পরে হচ্ছে 121, সেইটা 1 বছরের ডিসকাউন্টিং করলে আমি চলে আসবো 110-এ, আর 1 বছরের ডিসকাউন্টিং করলে চলে আসবো 100-তে। তার মানে এই গল্পটাই দেখেন, আমি একবার সামনে চলে গেলাম 2 বছর, আবার 2 বছর থেকে পিছনে চলে আসলাম 0 টাইমে। তো যখন আমি সামনের দিকে গেলাম 2 বছর, তখন আমি ওইটাকে বলছি কম্পাউন্ডিং। যখন আমি সামনের দিকে আবার পিছনে ব্যাকে আসছি, তখন সেইটাকে বলছি ডিসকাউন্টিং। এই জায়গাটাই বলছি যে সবার কাছে ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। এরপরে আমরা যাই যে এই যে কম্পাউন্ডিং ডিসকাউন্টিং, এটা
আমার নেক্সট টপিক হচ্ছে সিম্পল রেট অফ ইন্টারেস্ট। এবং এই যে ইন্টারেস্ট রেট আছে দুই রকম, একটা আছে সিম্পল, একটা আছে কম্পাউন্ড। সিম্পল হচ্ছে সরল সুদ, সরল। কম্পাউন্ড হচ্ছে জটিল না, কিন্তু কি হবে? চক্রবৃদ্ধি স্যার। চক্রবৃদ্ধি। তাহলে সিম্পল রেট অফ ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। তো সিম্পল রেট অফ ইন্টারেস্ট বলছি কাকে? যখন দেখা যায় আপনি একটা টাকা ইনভেস্ট করলেন, ওই এর আগের এক্সাম্পল যেটা বললাম, এক বছরে হলো 110 টাকা, পরের বছরে আবার আসল হয়ে গেল, ইনিশিয়াল মানি হয়ে গেল 110, তার উপরে 10% অ্যাপ্লাই করলে এক বছর পরে পাবো 11 টাকা। তার মানে আগের বছরের যে ইন্টারেস্ট বা প্রফিটটা ছিল, এটা পরের বছরে আসলে কনভার্ট হয়ে গেল। এই সিস্টেমটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে যে না, প্রত্যেক বছরেই আসল 100 টাকা। যেমন ওই অঙ্কটার ক্ষেত্রে নিচে যে এক্সাম্পলটা দেওয়া আছে, if the initial principal is টাকা 100 and rate of interest is 10% per annum, after 1 year the amount will be principal 100, interest 10, মোট 110। for the second year এখানে কিন্তু ওই যে 110 টাকাকে আমি আসলে বা ধরতে পারবো না, ওইটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। আমি দ্বিতীয় বছরে যাই, তার আমার প্রিন্সিপাল হবে 100 টাকা, আর ইন্টারেস্ট আলাদা রাখতে হবে ওই যে 10 টাকা। এখন দ্বিতীয় বছরে 100 টাকার উপরে ইন্টারেস্ট হলো আবার 10 টাকা, তাহলে 2 বছর পরে আমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হবে 120 টাকা। বোঝা যায়? তাহলে দেখেন, কম্পাউন্ডের ক্ষেত্রে আমি যদি কম্পাউন্ড কনসেপ্টটা ইউজ করতাম, তাহলে 2 বছর পরে এই টাকার পরিমাণ হতো 121 টাকা। কিন্তু সিম্পল রেট অফ ইন্টারেস্টের কনসেপ্ট অ্যাপ্লাই করার কারণে এটা হয়ে গেল 120 টাকা। অর্থাৎ সিম্পল রেট অফ ইন্টারেস্টে যেহেতু ইন্টারেস্ট প্রিন্সিপালে কনভার্ট হয় না, এই কারণে ভ্যালু বা সুদ আসলের পরিমাণ কম্পাউন্ডের তুলনায় কম হয়। তাহলে সিম্পল রেট অফ ইন্টারেস্ট কি জিনিস সেটা বলবেন, যে দি রেট অফ ইন্টারেস্ট হুইচ for the first period the charged interest is not converted as principal in the next period। এইভাবে দিয়ে দেবেন যে পূর্ববর্তী বছরের লাভ পরবর্তী বছরের আসলে রূপান্তরিত হয় না। ইনিশিয়াল ভ্যালুটা, ইনিশিয়াল মানির পরিমাণ প্রত্যেক বছরেই এটা সমান থাকে। এইটাই হচ্ছে সিম্পল রেট অফ ইন্টারেস্ট। এবং আমাদের পরবর্তী যত আলোচনা আছে, সিম্পল প্র্যাকটিক্যালি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সিম্পল খুব একটা নাই বলা চলে। এইটা কিছু সরকারি ক্যাশ ট্রানজাকশন বা লোন স্কিমের ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু নর্মাল বিজনেস ওয়ার্ল্ডে সিম্পল রেট অফ ইন্টারেস্ট নাই, সবই কম্পাউন্ড। এখন আমরা তবু সিম্পল রেট অফ ইন্টারেস্টের টেকনিক গুলো আমরা একটু শিখবো। এখানে যেমন এর ফর্মুলাটা কি হবে, সিম্পল রেট অফ ইন্টারেস্ট, এটা একটু খেয়াল করেন। এগুলো আপনাদের বইতে যেমন ফর্মুলাটা সিম্পল রেট অফ ইন্টারেস্টে আছে, একটা এক্সাম্পল যেটা আপনাদের ফার্স্ট ইন্ট্রোডাকশনের পরে এটা আছে, কিন্তু এই ক্যালকুলেশন গুলো যেগুলো স্লাইডে আছে এগুলো এরকম নাই। স্লাইডটা কি আমাদেরকে দেওয়া হয়েছে? দিছিলাম তো, এখন আইসিএম এর থেকে আপনাদেরকে কি দিয়েছে সেটা অবশ্য আমি জানি না। তো যেটা আর দিছে তাছাড়া ওটা সব বইয়ের slide- মতো আর কি, যেটা এভাবে হ্যাঁ? ভাঙা নেই। আপনার এই স্লাইডটা যেভাবে ওইভাবে পাইনি। না পেলে এগুলো দেখেন, এগুলো নিয়ে আছে দেখেন, যদি পারেন তো এখান থেকে ছবি তুলে নেন না, পরে ওখান থেকে উঠাই নিয়ে ওকে খাতায়। স্যার। যেমন ফর্মুলা ডেরিভেশনটা আমি দেখাইছি, ফর্মুলা ডেরিভেশন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু এটা দেখিয়েছি কিছু কারণ আছে। সোজা কথা আমি এখন যেটা বলবো যে দেখেন, প্রিন্সিপাল হচ্ছে পি, প্রতি সিম্পল হোক কম্পাউন্ড হোক, এই নোটেশন গুলো এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এটা অন্য বইতে অন্যরকমও থাকতে পারে। কোন কোন বইতে রেট অফ ইন্টারেস্ট কে আর দিয়ে না দেখায় আই দিয়ে দেখানো আছে, সুতরাং সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি আসলে বুঝতে পারলেন কিনা কনসেপ্টটা। এন হচ্ছে টাইম বোঝায়, এন কোথাও কখনো কখনো টি আছে, কখনো কখনো এন আছে। এন ইজ দা, সাধারণত টি যেখানে থাকে সেখানে এন কে ইন্ডিকেট করা হয় হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ টি। তো এখানে পি তে প্রিন্সিপাল, এতে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট।
আরটা কি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাহলে এই সবগুলোর দরকার নাই, আপনি শেষের দুই লাইনে চলে যান। n ইয়ার্স পরে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস nr, এইটা হচ্ছে সিম্পল রেট অফ ইন্টারেস্টের সুদ আসলের ফর্মুলা বা অ্যামাউন্টের ফর্মুলা, ভ্যালু বা অ্যামাউন্ট যেটাকে বলি। অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস n ইন্টু r, দ্যাট ইজ টেনিউর আর টাইম পিরিয়ড ইন্টু রেট অফ ইন্টারেস্ট। এখন এখানে পরের যে ফর্মুলাটা আছে ক্যাপিটাল আই ইকুয়াল টু পিএনআর, এটা হলো যে ইন্টারেস্টের পরিমাণ বের করার ফর্মুলা। ইন্টারেস্টের পরিমাণ বের করার ফর্মুলা। তাহলে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস nr, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আপনি p দিয়ে গুণটা করে দেখেন, p দিয়ে যদি আমি ব্র্যাকেটের এই দুটোকে গুণ করি তাহলে কি হয়, p প্লাস pnr। এখন p টা হচ্ছে প্রিন্সিপাল আর pnr হচ্ছে ইন্টারেস্ট। এই যে p প্লাস i, যেটা এই যে আয়ের মানটা তখন এখান থেকে পাচ্ছি পিএনআর, এই পিএনআর হচ্ছে ইন্টারেস্ট। এখানে কিন্তু একটা কোনবার জন্য অঙ্ক আসছিল, একটা অঙ্ক দিয়ে বলা হয়েছিল যে সিম্পল ইন্টারেস্ট কত সেইটা দেখেন আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেইটা বের করেন। মনে করেন একটা টাকা দিয়ে আপনাকে বলা হলো যে 3 বছরের ইন্টারেস্ট বের করেন ইন বোথ দা মেথড, সিম্পল রেট অফ ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। তাই এইটা গেল সিম্পল। সিম্পলের এর পরে মনে হয় কিছু এক্সাম্পল আছে সম্ভবত, এই জায়গাটাই দেখেন একটু ধীরে। এখানে প্রথম অঙ্কটা কি বলছে, এইসব অঙ্ক আপনাদের যেমন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এটাই চলে যান টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। আর এখানে মনে হয় কি করেই দেওয়া আছে কিনা, হ্যাঁ এই যেখানে হচ্ছে 621 এটা করে দেওয়া আছে এখানে, এটা এক্সাম্পল এখানে। আর অন্য একটা বইতে এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং হিসেবে আছে। কি বলছে, an amount of 5,000 pound is invested, কোন কোন বইতে ডলার আছে, পাউন্ড আছে, টাকাও থাকতে পারে, এটা বিষয় না। An amount of 5,000 pound is invested at a rate of 8% per annum. What will be the value of the investment in 5 years? ভ্যালু লেখা থাকতে পারে অথবা অ্যামাউন্টও লেখা থাকতে পারে। আচ্ছা আমি একটু একটা জরুরি ফোন আসছে, আমি একটু ধরে আপনাদের কাছে অ্যাভয়েড করা গেল না আর কি। আচ্ছা তাহলে আমরা যেটা শিখছিলাম যে প্রথম এক্সাম্পল যেটা আছে যে 5,000 পাউন্ড 8% রেট অফ ইন্টারেস্টে আমরা ইনভেস্ট করলে 5 বছর পরে এটা কত হবে, সিম্পল রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে কিন্তু সিম্পলের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে 8% 5 ইয়ার্স, 5 টাকা পার 100তে 5 বছরে 40 টাকা করে পাবো, তাহলে 5,000-এ কত হবে, তাই না? এটা 2,000 টাকা হবে, এটা বোঝা যায়। এইটাই আমাদের ওই ফর্মুলায় আমরা সাজিয়েছি, ইন্টারেস্ট রেট 8% অর্থাৎ 0.08, প্রিন্সিপাল 5,000, এন অর্থাৎ টাইম পিরিয়ড ইজ 5 ইয়ার্স। এখন ওই ফর্মুলায় বসাই দেন ভি অর এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এই যে মানগুলো বসিয়ে দিলাম, দিলে এটা অটোমেটিক বেড়ে গেল 7,000 টাকা। তার মানে 5,000 টাকা প্রিন্সিপাল ছিল এবং 2,000 টাকা ইন্টারেস্ট, মোস্ট হয়ে গেল 7,000 টাকা। এই হচ্ছে অঙ্কটা। এরপরে তাহলে সিম্পল রেট অফ ইন্টারেস্ট, এরপরে আর একটা অঙ্ক আছে এই যে নিচেই এই স্লাইডে যেটা দেখছেন, এটা হচ্ছে 622, এইটা একটু দেখবেন। আর হচ্ছে আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2, এইটা আবার এই যে আমি যে সফট কপি দেখালাম সেখানে অঙ্কটা এক্সাম্পল আকারে করে দেওয়া আছে, আর আমার কাছে যে ফটোকপি হার্ড কপি আছে সেটা হচ্ছে এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 হিসাবে আছে। এই অঙ্কটা আপনারা একটু দেখেন, 1 মিনিট আমি একটু
আপনারা একটু অঙ্কটা দেখেন, আমি আবার আর একটা একটু করা যায়। সরি, আবার মনে হয় বেশি টাইম না। ওকে ওকে, দেখেন তাহলে অঙ্কটা। এইটা বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফলোইং অ্যাজিউমিং দ্যাট সিম্পল ইন্টারেস্ট ইজ অ্যাডেড। সিম্পল ইন্টারেস্ট ইজ অ্যাডেড। প্রথম এখানে অঙ্ক আছে কয়টা? দুইটা, তিনটা, এবিসি। প্রথমটাই কি বলছে? 20,000 pound invested for 5 years at 5% interest. সিম্পল রেট অফ ইন্টারেস্ট এইটা, তাহলে পি, এটা হচ্ছে এন, এইটা আই আর। বার তাহলে এই যে আর এন পি ভি এর মান এই ফর্মুলাটা বসিয়ে দিলাম, হয়ে গেল এটা 25,000। এটাই অ্যান্সার, অ্যামাউন্ট আর ভ্যালু। বি তে যাচ্ছে 50,000 ইনভেস্টেড, মানে এটা পি, 3 ইয়ার্স এন, 6% ইন্টারেস্ট পার এনাম বসিয়ে দিলাম, এটা 59,000 হলো। সি তে 30,000 ইনভেস্টেড, 6 ইয়ার্স, 1%। এখানেও একই, একদম তিনটেই ক্লিয়ার, খুব সিম্পল অঙ্ক এটা এখানে। তাহলে আমার মনে হয় কারোর বুঝতে সমস্যা নেই। এবার আমি আসলে একটু যন্ত্রণার ভিতরে আছি, আমার আজকে সমানে অফিসিয়াল ফোন আসছে, আমি আর একটু আবার 50 সেকেন্ড নিই।
ওকে, তাহলে আমরা এইটা দেখলাম, এর পরের স্লাইডে চলে যাই। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এরপরে আসেন কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে। এই জায়গা থেকে যে ফর্মুলাগুলো ডেভেলপ করবে এগুলো কিন্তু আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পরবর্তী প্রতিটা স্টেজেই এগুলোর ব্যবহার আছে। ফার্স্ট হচ্ছে যে ওখানে আমরা দেখেছি যে ভি বাই এ ইকুয়াল টু ছিল পি ইন্টু 1 প্লাস আর এন। এখানে এটা দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই জায়গাটায় খেয়াল করেন, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার টাইম। হেয়ার ইন্টারেস্ট, তাহলে এখানে কি বের করবো? ওখানে তো গুণ করে বলছিলাম প্রথম অংশ পি, দ্বিতীয় অংশ ইন্টারেস্ট। এখানে তো এই গুণ করা যাবে না, যেহেতু মাথার উপর একটা পাওয়ার আছে। এই জন্য এখানে করা হয় কি, আগে এ এর মান বের করে নেওয়া হয়, আর পি এর মান আমি জানি, এই এর থেকে পি এর মান বাদ দিয়ে ইন্টারেস্ট বের করা হয়। বোঝা যায়? তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, ইন্টারেস্ট ইকুয়াল টু এ মাইনাস পি, অর্থাৎ অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। ওকে, তাহলে এই ফর্মুলাটা আপনারা একটু নোট করেন, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে উপরে যেটা আছে এটা ফর্মুলাটা কিভাবে আসলো সেটা দেখাইছি, এটার দরকার নেই আপনাদের, শুধু এই ফর্মুলাটা খেয়াল রাখেন। তারপরে আসলো যেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, এরপরে আসবে কম্পাউন্ডিং। এখন এখানে একটু ভালো জিনিস শেখার বিষয় আছে, যেটা প্রথম সূত্রটা যেটা অ্যানুয়াল কম্পাউন্ডিং, সেটা ওই যে ওই পৃষ্ঠায় যেটা ফর্মুলা দেখালাম, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, ওই ফর্মুলাটাই এইটা। এটা হচ্ছে যে যদি আর এর মানটা বার্ষিক সুদের হার হয় এবং এনটা ইন ইয়ার্স হয়, তাহলে উপরের ফর্মুলাটাই কমপ্লিট, যেটা আপনাদের বইয়ে দেওয়া আছে। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, স্লাইডে মনে হয় এ ইউজ করেছি আমি, ওটাই কোনো সমস্যা নেই। এই যে ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে এখানে আমরা এই যে কম্পাউন্ডিং যেটা বললাম, ইন কেস অফ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম ইজ ইন ইয়ার্স, অ্যামাউন্ট উইল বি পি ইকুয়াল টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। যদি বলে যে এন কে ইয়ার্স না ধরে বলে বসলো মান্থলি ইন্টারেস্ট বা কোয়ার্টারলি ইন্টারেস্ট বা সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট বা বাই অ্যানুয়াল ইন্টারেস্ট, যাই বলুক না কেন, ইয়ার বাদে সময়ের অন্য কোনো পরিমাপে গেলেই ওই ফর্মুলাটা আমাদের একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, সেটা নিচের ফর্মুলার মতো। এই জন্য বলা হয়েছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং কেন বলা হয়েছে? তার মানে একটা পিরিয়ড যে 1 বছর, এইটাকে টুকরা টুকরা যদি করা হয়, অর্থাৎ মান্থলি হইলে ওইটা 12 ভাগে ভাগ হয়ে গেল, কোয়ার্টারলি হলে 1 বছরকে আমি 4 ভাগে ভাগ করলাম, হাফ ইয়ারলি হলে এটাকে 2 ভাগে ভাগ করলাম। তা এই যে একটা বছরকে আমি এইভাবেও করতে পারি। অনেক ব্যাংক এখন তো অ্যাডভার্টাইজ করে যে আমরা প্রতিদিন ইন্টারেস্ট দিই। প্রতিদিন মানে কি, 1 বছরকে 365 দিয়ে ভাগ করলো। কেউ কেউ বলতে পারে আমি প্রতি সপ্তাহ শেষে ইন্টারেস্ট দিই, তার মানে 52 বার দিচ্ছে 1 বছরে। তা এই যে ইন্টারেস্ট কতবার অ্যাকুমুলেট করবে সেইটার উপরে ডিপেন্ড করে ফর্মুলাটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে। এই যে একটা নতুন টার্ম নিয়ে আসা হয়েছে, সেটা হলো স্মল এম। এখানেও এন এর সঙ্গে এম টা গুণ করা হয়েছে, আর আর কে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কে ওই এম দিয়ে ভাগ করা হয়েছে। এই এমটা কি? এমটা হচ্ছে এই যে দেখেন, এম ইজ দ্য নাম্বার অফ টাইমস পার ইয়ার কম্পাউন্ডিং ইজ মেড। তার মানে আমি বছরটাকে কয় ভাগে ভাগ করলাম। যদি মান্থলি করি তার মানে আমি 12 ভাগে ভাগ করলাম, তার মানে এম এর মান হলো 12। যদি বলি যে সপ্তাহে ভাগ, প্রতি সপ্তাহে ইন্টারেস্ট দেব, সপ্তাহে ভাগ করলাম, তাহলে এম এর মান হবে 52। যদি বলি যে হাফ ইয়ারলি ইন্টারেস্ট তাও বা হাফ ইয়ারলি কম্পাউন্ডিং, তখন এম এর মান কত হবে?
টু। 2, m এর মান হবে 2। তার মানে একটা বছরে আপনি কম্পাউন্ডিং কত ফ্রিকুয়েন্টলি করছেন সেই নাম্বারটাই হবে m এর মান। এবং আমাদের এই যে ফর্মুলাটা, এটাই কিন্তু জেনারেল ফর্মুলা, এটা না। এটা হচ্ছে শুধুমাত্র যদি বছরে দেওয়া থাকে সবকিছু, তাহলে এই ফর্মুলা। এটা মানে শর্ট সাইটেড বা একটা কনজারভেটিভ। এইটাই হচ্ছে ইন জেনারেল উই ক্যান টেক দিস ফর্মুলা ফর এনি ইন্টারভ্যাল অফ টাইম অফ কম্পাউন্ডিং। এইটা গেল একটা। এখন আমরা একটু দেখবো যে আসলে এই যে বছরব্যাপী যেটা 1 বছর ধরছি, ওই 1 বছরকেই যদি আমি ভাগ ভাগ করে বিভিন্ন টাইমের কম্পাউন্ডিং করি, তাহলে আসলে অ্যামাউন্টের কোনো পার্থক্য হয় কিনা সেইটা আমরা এর পরের স্লাইডে এখানে দেখছি। এখানে বলা আছে দেখেন, এই যে ওই ফর্মুলাটাই আপনারা খেয়াল রাখেন, যেটা আমি এর আগের পৃষ্ঠায় দেখালাম। এখানে পি এর মান যদি 1000 টাকা হয়, এন যদি 2 বছর হয়, আর যদি 10% হয়, কম্পাউন্ডিংটা আমি করব অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, মান্থলি। যদি অ্যানুয়ালি করি তাহলে এম এর মান 1, অর্থাৎ আমার ওই আদি ফর্মুলা যেটা a = p × 1 + r হোল টু দি পাওয়ার n, সেই ফর্মুলা অনুযায়ী আমি অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি 1210 টাকা। এটা বোঝা যায় যে 1000 টাকা প্রিন্সিপাল, 1 বছরে, এই 2 বছরে ইন্টারেস্ট হচ্ছে আমার বাকিটা। এই যে 1210 টাকা থেকে ওই 1000 টাকা বাদ দেন, 210 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। যখনই আমি ইয়ারলি বাদ দিয়ে বা অ্যানুয়ালি বাদ দিয়ে সেমি অ্যানুয়ালিতে গেলাম, মানে বছরকে আমি 2 ভাগে ভাগ করলাম, তখন এম এর মান চলে আসলো 2। তখন ফর্মুলা কিন্তু এই পরেরটা, তখন আর এই আগের ফর্মুলা ব্যবহার হচ্ছে না। তখন p × 1 + r/m, m = 2, r/m হোল টু দি পাওয়ার m × n। এইটাকে সিম্পলিফাই করলে হয় 1216 টাকা। যখন আমি কোয়ার্টারলি, অর্থাৎ একই শর্তে, মানে প্রিন্সিপাল সেম, এন সেম, আর সেম, বাট কম্পাউন্ডিং ইজ কোয়ার্টারলি, দ্যাট ইজ m = 4, a = 1000 × 1 + 0.10/4 হোল টু দি পাওয়ার 2 × 4, that is m × n. তখন by simplification we can get a = 1218. Next, monthly compounding, in that case m = 12. তাহলে এখানে দাঁড়াবে a = 1220। তাহলে একটা দেখেন যে স্যার এটা যদি আমি ডে ওয়াইজ জানি তাহলে কি 365 দিয়ে করলে হবে? yes, এই জায়গায় 365, এখানে n এর সাথেও 365 গুণ দিতে হবে। 365। আর যদি 1 বছর হয় তাহলে আমার 2 না দিয়ে আমি শুধু 365 দিয়ে ভাগ করব, আবার উপরে পাওয়ারও 365 দিব। 1 বছর মানে যদি 1 বছরের, মানে আমার ব্যাংকের সাথে চুক্তি হয়েছে 1 বছরের। হ্যাঁ 1 বছর, তাহলে n এর মান 1। জি স্যার, সেটাই 1 × 365। জি স্যার। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ডিং এর, মাল্টি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে ফর্মুলা। খেয়াল থাকবে। জি স্যার। এখানে দেখেন তাহলে ইফেক্টটা কি দাঁড়াচ্ছে। যদি অ্যানুয়ালি বছরে একবার দিত তাহলে পেতাম 1210 টাকা, যদি 2 বারে দেয় তাহলে 1216 টাকা, 6 টাকা বেড়ে গেল। কোয়ার্টারলি করলে আরো 2 টাকা বেড়ে গেল, আর মান্থলি করলে দেখা গেল আরো 2 টাকা বেড়ে গেল। তার মানেটা কি? এখান থেকে আপনি বলতে পারেন যে যত ফ্রিকুয়েন্টলি কম্পাউন্ডিং হবে তত কি হবে? সুদ বাড়বে স্যার। লাভ হবে না লস হবে? লাভ হবে। কার? ব্যাংকের লাভ হবে স্যার, আমার লস হবে। লাভ তো আপনি যদি ইনভেস্ট করেন আপনার লাভ, আর আপনি যদি লোন নেন তাহলে আপনার টাকা বেশি দিতে হবে, তাই না? তো এইটাই যে এই যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং, এইটা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন এখানে কি বলছে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এটাও আপনাদের বইতে। এটা কোথায় আছে আমি ঠিক জানি না, এটা একটু এটা
কোথায় আছে? আচ্ছা যাই হোক, যেখানেই থাক আমাদের দরকার নেই, এখানেই মনে করে আছে যে an amount of 5,000 pound is invested at a fixed rate of 8% per annum. দেখেন প্রিন্সিপাল হচ্ছে 5,000, রেট অফ ইন্টারেস্ট 8% পার annum, বি কেয়ারফুল, পার annum, বার্ষিক কিন্তু দেওয়া। What amount will be the value of the investment in 5 years time? 5 বছরে এটার অ্যামাউন্টটা কততে দাঁড়াবে? If the interest is compounded A B, এতে বলছে অ্যানুয়ালি, মানে অ্যানুয়ালি মানে তো ওই আদি ফর্মুলা দিয়ে আমরা পাবো। এভরি 6 মান্থস, এভরি 6 মান্থস মানে এম এর মান কত? স্যার 2 হবে স্যার, 2 হবে। কেউ আবার মনে করেন না যে 5 বছরে তো 6 আসে হচ্ছে 10 বার, তাহলে এম এর মান 10। খবরদার ওইভাবে চিন্তা করেন না, ঠিক আছে? একটা বছরে এইরকম, একটা বছরকে আমি কয় টুকরা করছি? 6 মাস যেহেতু বলছে, তার মানে 12 মাসকে 6 দিয়ে ভাগ দিলে 2 হয়, এম এর মান 2। সেক্ষেত্রে ফর্মুলাটা হবে, এই যে বি নাম্বারে যান নিচেই, তাহলে ফর্মুলাটা হবে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 2। আর ছিল 0.08, তাকে 2 দিয়ে ভাগ দিলে 0.04 হলো, হোল টু দি পাওয়ার এম এন। এম হচ্ছে 2, এন হচ্ছে 5, 10 সমান এইটা। দেখেন বোঝা যায় কিনা? ঠিক আছে, জি স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এইটা আবার দেখেন আর একটা অঙ্ক। এই জায়গাটাই কিন্তু একটা জিনিস শেখার আছে ভালো। দেখেন এর আগে যে অঙ্কগুলো করলাম সবগুলোতেই কিন্তু ইন্টারেস্ট রেট দেওয়া আছে অ্যানুয়ালি, কিন্তু এখানে লাস্ট অঙ্কটাই দেওয়া আছে ইন্টারেস্ট রেট পার কোয়ার্টার। স্যার এটা তো আমরা আগেও করছি স্যার, পার কোয়ার্টার 4 দিয়ে গুণ করতে হয়েছে স্যার। না সেটা দেখি, আমি 4 দিয়ে গুণ না করেও করতে পারি, সেটা আমি দেখবো। 4 দিয়ে গুণ করলে আসলে হবে না এইটা। একটু আচ্ছা, কোথায় সাউন্ড একটু দেখেন, খেয়াল করে মিউট করে দিন। প্রথমটা বলছে যে 20,000 পাউন্ড ইনভেস্টেড ফর 5 ইয়ার্স, 5% পার annum। এটা তো সোজাই যে সরাসরি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা দাঁড়িয়ে গেল এত টাকা। দ্বিতীয়টাই বলছে 50,000 পাউন্ড ইনভেস্টেড ফর 3 ইয়ার্স, 6% পার annum। এইটাও ওই একই সহজ সরাসরি ফর্মুলা। থার্ডটা বলছে 30,000 ইনভেস্টমেন্ট ফর 6 ইয়ার উইথ 1% ইন্টারেস্ট পার কোয়ার্টার। এই জায়গাটাই হলো বিষয়, যে পার কোয়ার্টার ইন্টারেস্ট রেট আপনাকে বললো কেন? তার মানে প্রতি কোয়ার্টারে আপনি ইন্টারেস্ট পাবেন আর ওইটা পরের কোয়ার্টারে প্রিন্সিপাল হবে। তার মানে কম্পাউন্ডিংটা হচ্ছে বছরে 4 বার, তাই না? তাহলে ফর্মুলা হবে দ্বিতীয়টা, কোনটা? বি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, আমাদের ফর্মুলা কি ছিল? আর বাই এম, খেয়াল আছে? জি স্যার। আরটা কি ছিল? ইন্টারেস্ট পার নাম, তাই না? তাকে যখন এম দিয়ে ভাগ করলাম তখন কিন্তু টোটালটা ইন্টারেস্টেড পার অ্যানাম থাকলো না। যদি এম এর মান 4 হতো তাহলে আর বাই 4, এইটা সিম্পলিফাই করলে যেটুকু পেতাম সেটাকে আমি তখন বলতাম ইন্টারেস্টেড পার কোয়ার্টার। আর এখানে আপনার ইন্টারেস্টেড পার কোয়ার্টার দিছে, তার মানে ওই ভাগটা তারা করে দিছে কিন্তু আপনাকে, বোঝা যাচ্ছে? অর্থাৎ এই যে পার কোয়ার্টার 1% মানে 0.01, এই আপনার যদি ওইটা ওই যে বললেন একজন যে 4 দিয়ে গুণ, তার মানে এটা যদি 4% হতো তাহলে কি করতেন? 4% পার অ্যানাম হলে কি করতেন? এখানে 4 into 0.04 ডিভাইডেড বাই 4, তাই না? 4, জি স্যার। 0.04 ডিভাইডেড বাই 4, তার মানে 0.01 হতো না স্যার? জি স্যার, পাওয়ারটা বলছি, পাওয়ারটা গুণ হবে 4 দিয়ে, মানে এম পাওয়ারটা গুণ হবে 4 দিয়ে, এম ইনটু এন। জি স্যার, ওটাই বলছি। 4 আর এন হচ্ছে এখানে 6, তাহলে পাওয়ারটা ঠিক আছে। আর এই জায়গাটাই আপনারা কেউ কিন্তু ভুল করেন না, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানটাই বেশি। আবার অনেকে আবার বেশি বোঝানোর জন্য করে কি, এইটাও করলে যে অপরাধ সেটা না, এইটাকে একবার 4 দিয়ে আলাদা গুণ করে নেয় যে আর ইকুয়াল টু 0.01 ইন্টু 4 ইকুয়াল টু 0.04, তারপরে এখানে আবার ভাগ করে, বুঝতে পারছেন? তা সেই জন্য
যদি Yeah. মানে সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে এখানে আমি 4 দিয়ে গুণ করতাম। হ্যাঁ হ্যাঁ, এখানে ওইভাবে গুণ করলেও অঙ্ক মিলবে, একই অ্যান্সার হবে, তাতে অপরাধ নাই। কিন্তু অত দরকার নেই, সোজা কথা এই ভাগটা আপনার কাজটা ওরা করে দিছে, করে দিয়ে আচ্ছা, আপনাকে আচ্ছা। একটু বিপদে ফেলাইছে আর কি। স্যার এটা করে সেইটা বুঝবো হ্যাঁ। কিভাবে? মানে ওই যে উইথ নাকি এই জিনিসটা দিয়ে নাকি মানে এই যে এত পার্সেন্ট ইন্টারেস্ট পার ইয়ার নাই, কি আছে পার কোয়ার্টার, এই পার কোয়ার্টার, পার সেমি অ্যানুয়াল, পার মান্থ থাকলে পরে সরাসরি লিখে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর ইয়ার থাকলে ভাগ দেবেন এম দিয়ে। তাহলে আচ্ছা। এইটা হলো। তাহলে বুঝতে পারলেন যে এই অঙ্কটার টেকনিক্যালিটিটা কোথায়। এইগুলো একটু এই বিশেষ করে এই সীমার রিলেটেড বইয়ের অঙ্কগুলাতে এই ছোটখাটো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হয়, নাহলে অঙ্কটা ভুল হয়ে যায়, যদিও অঙ্কটা খুবই সহজ। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা। এরপরে দেখি ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট, এইটা কি জিনিস। ওই যে বললাম যে পার মান্থ যদি 1% করে যায় তাহলে 12 মাসে কত হবে রেট অফ ইন্টারেস্ট? সিম্পলি 12% হবে না। সেইটা কি হবে, সেই ফর্মুলাটা কি, এইটাই হচ্ছে আপনাদের বইতে এটা আছে 0.4 ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট। এখানে একটু আমরা দেখে নিই, এই যে ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট। এখানে অঙ্কটা একটু পড়েন, এই জায়গাটায় আলোচনার এই আপনাদের বইতে যেটা আছে একটু দেখেন যে কি বলছে এটা। এটা তো ব্র্যাকেটের ভিতরে গেল, এখানে কোনো আলোচনা নেই। এই যে ওই যে ফটোকপি যেটা আছে আমার হাতে, সেই বইতে যে আলোচনাটা আছে এখানে দেখেন, দি রেট অফ ইন্টারেস্ট ওয়াজ স্টেটেড অ্যাজ 8% পার annum, বাট দেয়ার ওয়াজ 4% every 6 months. We can find the effective annual rate of interest by considering the impact of 4%. এইটা একটা আলোচনা দেশে, এইটার প্রেক্ষিতেই এই যে কিভাবে ইন্টারেস্ট রেটটা আসলে বলছে যে আমি যদি 8% বছরে থাকে, আমি যদি 6 মাসে এটা 4% স্টেট 2 দিয়ে ভাগ করে 4% করে নিই, তাহলে কিন্তু আসলে এটা 4% না, কোয়ার্টারলি 4%। মানে আমি যদি মনে করি যে বছরে 8%, তাহলে এটা ভুল হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। সেটা আসলে হবে হচ্ছে যে এইটা, এখান থেকে 1 বাদ দিয়ে দেবেন, কত হয় 8.16%। এটা থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে এই যে 8.16%। তা এইটাই আলোচনা করছে যে এইটা কিভাবে হলো। আমি একটু স্লাইডে যাই আবার, এখানে দেখেন কি বলছে অঙ্কটা। An investor is considering 2 ways of investing 20,000 for a period of 10 years. তার মানে দুটো পদ্ধতিতে সে 20,000 পাউন্ড 10 বছরের জন্য ইনভেস্ট করতে চায়। তার কাছে প্রথম অপশন যেটা ছিল অপশন এ, সে তার কাছ থেকে অফার পেয়েছে 1.5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস। অপশন বি তে ছিল 3.2% কম্পাউন্ডেড এভরি 6 মান্থস। হুইচ ইজ দ্য বেটার অপশন? এইটুকুই হচ্ছে অঙ্কটা। এইটা আপনাদের বইতে এটা কি আছে অঙ্কটা? স্যার एग्जांपल হচ্ছে 6.4.1 6.1, কিন্তু এটা পুরানা বইতে মনে হয়, ওই আর একটা বই যেটা ওইটাই মনে হয় আছে কিনা আমি একটু দেখে নিন, থাকার তো কথা। হ্যাঁ আছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 5। তা এই অঙ্কটাই এখন কিভাবে করা হলো। অপশন এ তে বলছে প্রিন্সিপাল হচ্ছে 20,000 পাউন্ড, এন হচ্ছে 10 ইয়ার্স। এখানে আপনি গুণটা এখানে এইভাবে না দেখাইলেও সমস্যা নাই, এটা ফর্মুলাতে একেবারে ওইভাবে বসিয়ে দিতে পারতেন। আর হচ্ছে 1.5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস। তার মানে বছরকে কয় ভাগে ভাগ করা হলো? 4 ভাগে, তাই না? সেই জন্যই এন এর সঙ্গে 4 গুণ করলো।
করে ওই যে ওই ফর্মুলাটা বসালো যে এখানে mn হলো 40, কিন্তু এইটা যা আছে তাই বসালাম, কারণ এই ভাগটা ওরা করে দিচ্ছে, এটা বলে দিচ্ছে যে 3 months এর ইন্টারেস্ট রেট এইটা, সেজন্য এইটা আবার ওই 4 দিয়ে ভাগ করা লাগলো না, তাতে এত টাকা হলো। এই পর্যন্ত সবাই বোঝেন কিনা একটু দেখেন, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। স্যার 1.5 কি 100 দিয়ে ভাগ করছে রেটটা? এটা তো 1.5% মানে কি, যদি দশমিকে কনভার্ট করি 1% মানে কি, 1% মানে 0.01 না, জি জি স্যার। স্যার। তাহলে 1.5 মানে 0.015, এই সেই 0.015 ওই 100 দিয়ে ভাগ করার একই কথা, এটা বললেন আপনি। তাহলে এখানে ভি এর ভ্যালু আমি ওইভাবে পেলাম হচ্ছে 36,000। অপশন বি তে যদি যাই, এখানে আবার বলছে যে 6 মান্থ মানে বছরকে 2 ভাগে ভাগ করতে, তার মানে এখানে এন এর মান কিন্তু 2 দিয়ে গুণে 20 হলো, 20 মাস। আর 3.2% এটা যেহেতু 6 মাসের সুদ, তাহলে এইটাকে ওই রকমই রাখলাম, এইটা আর 2 দিয়ে ভাগ করা লাগলো না, এইটাকে করলে পাচ্ছি 37,000 প্লাস। হেন্স অপশন বি ইজ দ্য বেটার ইনভেস্টমেন্ট। বোঝা যায় The last class এই অঙ্কটা of our ক্লিয়ার course, তো সবার কাছে? জি স্যার। if possible, we আচ্ছা। can arrange another class. এরপরে Otherwise, this is the last class. আমরা We will, complete our course পরেরটাই যাই, দেখি এটা কি আছে। after completing our review all of the chapters. এখানটাই What are you? এখানটায় আর একটা এক্সাম্পল দেখেন, এই এক্সাম্পল গুলোর মাধ্যমে, কিন্তু এটার কোনো ফর্মুলা এর নিচেই আছে কিনা আমি জানি না, খেয়াল নাই। স্যার আগের স্লাইডটাতে যে দেখালেন হ্যাঁ। এই পার্সেন্টেজ যেটা, পার্সেন্টেজটা ভাগ হবে না? You will answer. কোনটা? I will answer this. কোনটা কোনটা? পার্সেন্টেজটা কি যা I should থাকবে তা? solve. এইটা আগের স্লাইডটা এইটাই না? না স্যার, ওকে, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এটা আমরা না স্যার, আমরা আগেরটা। এখনই নামাজের আবার বিরতি এর- নিয়ে যাবো। এর আগে? চেষ্টা করুন মানে আজকে ক্লাসের পরে একটু 10-15 মিনিট না স্যার, এটাই। বিরতি নেওয়ার জন্য। কোনটা এটা? নামাজের বিরতি এখানে কিসে আছে? এই যে মানতে না, সেই জন্য এই এই না। ভিতরের এইটাই ভাগ হবে না, গুণ হবে এই পাওয়ারে, যদি পাওয়ারটা ইয়ারে। আবার এই পাওয়ারটাই যদি এখানে যেহেতু মান্থ আছে, পাওয়ারটাই যদি বলে দিত আপনাকে 10 ইয়ার্স না বলে এটা যদি বলে দিত যে 120 মান্থ, বা যদি কোয়ার্টারে থাকে তাহলে যদি বলতো যে 40 কোয়ার্টার, ওই যে 40 কোয়ার্টার বলা মানে কি, আপনি যে 4 দিয়ে গুণ করে 40 বানালেন, তারাই 40 আগেই নিজে করে আপনাকে বলে দিচ্ছে, ওইটা আর নতুন করে আপনাকে গুণ করতে হবে না। ঠিক আছে? না স্যার বুঝিনি, আরেকবার বলবেন? ওই ফর্মুলায় চলে যান, a equal to p into 1 plus r by m whole to the power mn। ঠিক আছে? জি স্যার। r by m এর মান, r by m সমান 1.5 আর 3.2 দেওয়া, এটা আর ওই আলাদাভাবে r এর মান কত m এর মান কত লেখা লাগবে না। আর উপরে হোল টু দি পাওয়ার mn, n দেওয়া আছে 10। প্রথম অঙ্কটার ক্ষেত্রে এটা যেহেতু 3 মান্থ অর্থাৎ কোয়ার্টারলি, তাহলে 10 বছরে কয়টা কোয়ার্টার হয়? 10 গুণ 4 40টা, তাই না? জি আর স্যার। দ্বিতীয় অঙ্কে 6 মাস মানে বছরকে 2 ভাগে ভাগ করলো, তাহলে 10 বছরে হচ্ছে 20টা 6 মাস, এই যে 2 দিয়ে গুণ করে 20 বানালো। ঠিক আছে? দেখেন ক্লিয়ার হয়নি? স্যার মানে পার্সেন্টেজ যেটা সেটা ইয়ারলি দেয়া থাকলে তখন আমি ভাগ হ্যাঁ, করতাম। ইয়ারলি থাকলে ভাগ করতে হবে m দিয়ে, m এর মান দিয়ে। ইয়ারলি না থাকলে আর ওটা ভাগ করার দরকার নেই। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন এইখানে একটা অঙ্ক আছে দেখেন, ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেটস অফ ইন্টারেস্ট করসপন্ডিং টু, এই অঙ্কটাই হচ্ছে যে ওই আসল অঙ্ক, এটা যে 3% এভরি 6 মান্থস, 3% এভরি 6 মান্থস, 2% পার কোয়ার্টার, 1% পার মান্থ। তাহলে বলছে যে
এইটার অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট, যেমন আমরা প্রথমটা বলি 3% 6 মাসে যদি হয় তাহলে এক বছরে তো 6% হওয়ার কথা, কিন্তু আসলে 6% না, বেশি হবে। 2% পার কোয়ার্টার, তাহলে 4টে কোয়ার্টারে 4 দুগুণে 8%, এটা হলো সিম্পলি গুণ করা। আর 1% পার মান্থ মানে বছরে 12%, আসলে 12% না। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কত পার্সেন্ট এবং কিভাবে বের করতে হবে, সেটা আপনাদের বইতে যেভাবে দেখাই দেওয়া আছে এখানে অঙ্কটা সেইভাবেই করা আছে। আপনারা একটু আমি বলি একটা ফর্মুলা লেখেন ওই আপনাদের খাতায়। আচ্ছা আমি বলি, এ নাম্বার দেন, এ নাম্বার এইটা হচ্ছে চাচ্ছে আপনার কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ, ঠিক আছে লেখেন। এ নাম্বারের অ্যান্সার হবে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু ঠিক আছে। জি স্যার। ব্র্যাকেটের ভিতরে দেখেন 1 প্লাস আর, তারপরে ব্র্যাকেটের মাথায় পাওয়ার দেন এম, পাওয়ার দেন এম, ছোট এম, জি স্যার। তারপরে মাঝামাঝি -1, জি ঠিক স্যার। আছে। তাহলে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার, আরও দিতে পারেন, ছোট হাতের আইও দিতে পারেন, যেহেতু এইটা বছরের ইন্টারেস্ট না, এটা হলো ভাঙতি একটা সময়ের ইন্টারেস্ট, সেটা স্মল আইও ইউজ করতে পারেন। 1 প্লাস আই বা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এম -1 ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে লেখেন 1 প্লাস, প্রথম অঙ্কটার ক্ষেত্রে 3% মানে 0.03, 1 প্লাস 0.03 ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার, যেহেতু এটা 6 মাস, বছরকে 2 ভাগে ভাগ করলো, তাহলে এটা হবে এম এর মান হবে 12/6, ঠিক আছে। জি স্যার। -1 মাঝামাঝি ইকুয়াল টু বের করেন তো কত হয় ক্যালকুলেটর দিয়ে। স্যার 1.03 হবে। 1.03 নো, না 1.03 না 12 না স্যার, 12/6 না, না 12/2? 12/6, 12/6, 12/6 হলে তো স্যার এখানে 2 হয়, 2 থেকে 1 গেলে -1 না, 2 থেকে 1 গেলে তো 1। ব্র্যাকেটের ভিতরে হয় 1.03 জি স্যার। জি স্যার। হোল এটার স্কয়ার, উপরে হয় জি 2 স্যার, স্কয়ার আছে। জি হোল স্যার। স্কয়ার, ঠিক আছে। জি স্যার। -1 1.03 হোল স্কয়ার মানে 1.0690, 0609 0609। জি স্যার। -1 দেন, তাহলে কত হয়? 0.0609 ইকুয়াল টু কত পার্সেন্ট? ইকুয়াল টু 6%। 6.09%, ওকে স্যার। এইটাই অ্যান্সার, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার কিনা যারা আছেন এখানে, ফর্মুলাটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা এই ফর্মুলাটাই বি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেন। স্যার এই -1টা কি ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্রের মধ্যে আসতেছে? হ্যাঁ সূত্রের ভিতরে আসে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এম -1, এটাই সূত্র। তাহলে পরেরটা ওই সূত্রই ফেলান, 2% পার কোয়ার্টার আছে, তাহলে 1 প্লাস 0.02 হোল টু দি পাওয়ার 12/4। স্যার আমরা এই সূত্রটা কখন ইউজ করব যদি অ্যানুয়াল রেট বলা থাকে?
ইফেক্টিভ অ্যানুয়াল রেট বলা থাকে তখন? না, হ্যাঁ, যখন ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলবে। ঠিক আছে, পরেরটা এখানে মনে হয় লেখায় একটু ভুল আছে। আচ্ছা, আপনারা আপনাদের মতো করেন, দেখেন কত হয় ওই ফর্মুলা অনুযায়ী। আমি বলছি ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা কি, এটা একটু বলবেন? জি স্যার, রেটটা ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা যে বললাম না, যে মনে করেন যে আপনার অ্যানুয়াল রেট বাদে অন্য কোনো টাইমের ইন্টারেস্ট রেট দেওয়া, যেমন মান্থলি, কোয়ার্টারলি, উইকলি, ডেইলি এইরকম দেওয়া আছে, তাহলে এইটা ইয়ারলি কত হবে, মানে ইয়ারলি ইকুইভ্যালেন্ট কত হবে, সমতুল্য। যে সপ্তাহে যদি 0.05% ইন্টারেস্ট হয় বা 0.005% ইন্টারেস্ট হয়, তাহলে ইয়ারলি এটা কত সমান, কত সমতুল্য, বোঝা যায়? জি স্যার। আপনি যদি এই যে এইটাই ধরেন যে 2% পার কোয়ার্টারে একটা টাকা ইনভেস্ট করলেন, 1 বছর পরে গিয়ে কত ইন্টারেস্ট পাবেন মোট, এইটাই সমতুল্য। মান্থলি বা কোয়ার্টারলি দেওয়া থাকলে সেটা আমি অ্যানুয়ালি কত? হ্যাঁ, অ্যানুয়ালি কত হবে। আচ্ছা, এই অঙ্কটা করছেন বি নাম্বারটা কেউ? ব্র্যাকেটে 1 প্লাস 0.02, যেহেতু 2%, ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার 12 বাই কোয়ার্টার মানে 4, 12 বাই 4। ও হ্যাঁ, 12 বাই, সলিউশন না না না, 12 বাই 3 কোয়ার্টারে 3 মাস না, 12 বাই 3 হবে স্যার। 12 বাই 3 -1, 12 বাই 3ও লিখতে পারেন। আর একটা সহজ পদ্ধতি আছে কি, যেহেতু 6 মাস বলছে, 2 বছরকে 2 ভাগ করলে সোজা 2 দিয়ে দেবেন, কোয়ার্টার বলছে 4 দিয়ে দেবেন, আবার মান্থ বলছে 12 দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে কত হয় এটা? 8.243216। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 8.24 হইলে হবে। পরেরটা করেন তো, সি নাম্বারটা দ্রুত করে ফেলেন। 1.01 হোল টু দি পাওয়ার 12 বাই 1, মানে হচ্ছে যে যেহেতু এটা মাসের ইন্টারেস্ট রেট, তাহলে 12 বাই 1, তার মানে হোল টু দি পাওয়ার 12 আর কি। তার মানে এটা মাসের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, বছরে করতে গেলে পাওয়ার 12 দিতে হবে, 12 দিয়ে গুণ না করে পাওয়ার 12 দিতে হবে, -1। এখানে যেহেতু কোয়ার্টারের দেওয়া আছে, তাহলে 4 দিয়ে গুণ না করে 4 পাওয়ার দিতে হবে। এখানে যেহেতু 6 মান্থস আছে, তাহলে 2 দিয়ে গুণ না করে এটাকে পাওয়ার 2 দিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার, হইছে স্যার 12.68। হ্যাঁ, এই তো এইভাবেই আপনারা ওই ফর্মুলাটা লিখে রাখেন, নোট করেন, ওই ফর্মুলা ইউজ করেন, তাহলে অঙ্ক সহজে হয়ে যাবে। আচ্ছা, Q4, এই জায়গাটা একটু ভুল আছে, এটা ঠিক করতে হবে। এটা হলো 4, 2, তা ঠিক আছে। এটা আমাদের মনে হয় ক্লাস শেষের দিকে, না? আচ্ছা, এই যে পরের অঙ্কটা, এই স্লাইডটাও একটু দেখে রাখেন, আমি নেক্সট ক্লাসে নেক্সট স্লাইড থেকে শুরু করতে পারবো। ওভার 5 years এ বন্ড কস্টিং 1000 পাউন্ড ইনক্রিজেস ইন ভ্যালু অফ এত, তার মানে এটা প্রিন্সিপাল দেওয়া আছে আর এটা ভ্যালু দেওয়া আছে, 5 বছর সময় দেওয়া আছে। ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এইটা আপনাদের ওই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবেন। ওই যে এটার ফর্মুলা কি ছিল, ভি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাই এখানে ভি মানে হচ্ছে 1210, পি মানে 1000,
ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান জানা নেই, এন এর মান 5 বসিয়ে এটাকে সিম্পলিফাই করলে আর এর মান বের হয়ে যাবে এই যে 4.56%। এইটা যদি বুঝতে পারলেন তো করেন, আর না হলে সামনের ক্লাসে এইটা আলোচনা করেই শুরু করব। আজকে এখানে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, Okay, sir. আর রেশিওটা কি 1000 দিয়ে সবসময় করতে হবে? কোনটা? রেশিও যে এই যে লাস্টে না না, এইটা মনে করে রেশিওর কথা ভুলে যান। এই রেশিও তো এই যে প্রিন্সিপাল রেশিও তো না, এটা প্রিন্সিপাল। ওইটা আপনি ওই ফর্মুলা লেখেন, এইদিকে তাকায়েন না, সোজা v = p * 1 + r হোল টু দি পাওয়ার n ওই ফর্মুলা লেখেন, লিখে সব কয়টা মান বসায় দেন, শুধু r এর মানটা পাবেন না, ওইটা বের করতে হবে। তারপরে সিম্পলিফাই করেন এদিক ওদিক করে, দেখবেন r এর মান বের হয়ে গেছে 4.0456। r এর মান বের হবে এই যে এই 15 দশমিকের নম্বর পরে। স্লাইডটা একটু দেয়া যাবে স্যার? হ্যাঁ 15 নম্বর স্লাইডটা একটু, এর আগের স্লাইডটা। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে 16 নম্বর স্লাইডের নিচে নোটটা দিয়ে শুরু করব। যদি আপনারা এটা বুঝবেন, পরের দিন শুধু বলবেন হ্যাঁ স্যার বুঝছি, এটা লাগবে না, তখন আমি 17তে চলে যাব। ঠিক আছে, Okay, sir. ওকে, থ্যাংক ইউ, সবাই Yes, ভালো sir. থাকেন।